Armies are everything, my everything. হ্যালো আর্মিস, কেমন আছো তোমরা সবাই? আর্মিস, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমি নার্সিং অ্যাডমিশনের জন্য পড়তেছি, সো আমার পড়ার চাপটা অনেক বেশি। এখন রাত 5টা বাজে, আমি প্রায় 3:30-4টা অবধি পড়ছি। সকালে আমার পরীক্ষা আছে। এখন আবার 1 ঘন্টা ভয়েস দিলাম। 15 মিনিট মানে ভিডিও বানাইতে আমার 1 ঘন্টা যাবত ভয়েস দিতে হয়। তারপর আবার এডিট করতেও সেরকম 2-2.5 ঘন্টা টাইম লাগে। এত কষ্ট করার পর, এত চাপের মধ্যে ভিডিও বানাইয়া যদি তোমরা ভিডিওতে লাইক কমেন্ট না করো, তাহলে অনেক খারাপ লাগে আর ভিডিও বানাইতে ইচ্ছা করে না। সত্যি বলতে আমি আগেও ভিডিও বানাইতাম, আমার আগের চ্যানেলগুলো অনেক ছিল, বাট এই চ্যানেলটাতে আমি সেরকমভাবে ভিডিও দিতে পারতেছি না রেগুলার। তারপরও মানে পড়ার প্রেশারের জন্য আমি দিতে পারতেছি না, তারপর চেষ্টা করতেছি। এখন তোমরা যদি আমাকে হেল্প না করো, তাহলে আর আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই থাকবে না, সেরকমই আর কি হয়ে যাবে। এখানে আমাদের কোনো স্বার্থ নাই, জাস্ট ভালো লাগার কাজ করে। তোমরা কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে ভালো লাগে, এটাই। মাঝে আমি অনেক অসুস্থ, প্লাস আমার পড়ার চাপ অনেক বেশি ছিল, তাই আমি ভিডিও তৈরি করতে পারি নাই। প্লাস আমার চ্যানেলে সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল, তার মধ্যেও আবার ফিরছি। তোমরা অনেকেই আমার ওই চ্যানেলে কমেন্ট করতা যে আপু তুমি কবে ফিরবা, কবে ভিডিও দিবা। এখন দেওয়া শুরু করছি, অবশ্যই আমি আশা করব তোমরা সাপোর্ট করবে আমাকে। ঢং যত সব। কেউ শুনতে না পেলেও জঙ্কুকের পাশে বসে থাকায় জঙ্কুক ঠিকই শুনতে পেল। লিসার এমন কথায় জঙ্কুকের রাগ হলো প্রচুর, হজম করলো চুপচাপ। কয়েক সেকেন্ড পর নিজেই অবাক হয়, ও কেন এত রাগ হচ্ছে তেকে নিয়ে লিসা এসব বলাতে। এবার ওর নিজের উপরেই রাগ হচ্ছে ওর। ইয়নো কিছু বলতে নিবে তার আগে ওপাশ থেকে কুশ বলে ওঠে, পিপি পিপি তুমি কান্না করছো কেন? আয়ু ওদের কথা বলতে ইশারায় বারণ করলো, ওরাও আর কোনো কথা বললো না। তে ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে ফোন চেক না করেই পাশে রেখে দিল। কুশকে বলল, কিচ্ছু হয়নি সোনা। তোমরা সবাই কাঁদছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে। তে কুশকে কোলে নিয়ে বসে। কুশও তের কোলে গুটিসুটি মেরে বসে বলল, আমার মুখে তো ভ্যাল লেগে আছে। মুছো না সোনা, এটা তোমার দাদুমণির থেকে নিয়েছি। দাদুমণি? কিন্তু মাম্মা পাপাদের বলল দাদুমণি দাদুলা তালা হয়ে যেতে, তাহলে কি ওরা আবার ফিরে এসেছে? এই যে দেখো, ওরা সবাই এখানে শুয়ে আছে, কিন্তু ওলা কই? আমি তো দেখতে পাচ্ছি না। এই যে মাটির তলায়, এটাকে কবর বলে, এটাতেই আছে তোমার দাদুমণিরা। ওটাতে ওদের কষ্ট হচ্ছে তো, ওদেরকে ওখান থেকে নিয়ে আসা যাবে না সোনা। তে প্রতিটা কথা ভাঙা গলায় শান্ত হয়ে বসে বলল, কিন্তু তার চোখ থেকে পানি পড়া বন্ধ হচ্ছে না। প্রতি রাতেই তে তার বাবা মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবে, কখনো হাসে আবার কখনো কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে। আরেম এসে তেকে জড়িয়ে ধরে বলল, বাবুই পাখি, তুই কাঁদছিস কেন বলতো? ভাইয়া, মাম্মা পাপা কেন চলে গেল? আমার খুব কষ্ট হয়। কেন চলে গেল মাম্মা পাপা? কেন? মাম্মা পাপা মামুনি বাবাই, ওদেরকে এনে দাও প্লিজ, আমি খুব মিস করি ওদের। বাবুই পাখি আমার, দেখ এমন ভাবে কান্না করতে নাই। প্রতি রাতেই তুই কাঁদিস, কি ভেবেছিস আমি জানি না? আমি জানি তো, আমার পরিটা কাঁদে প্রতিদিন। মিস করি তো। আমি আছি তো, তোর ভাবিপু আছে, সুগা, ইয়োনা, পুষান সবাই আছে তো। দেখ আমরা সবাই আছি না, কেন ওইভাবে কাঁদিস? তোর কিছু হলে আমরা কি নিয়ে বাঁচবো বলতো? আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া। কান্না থামা এবার সোনা বোন, আমার শরীর খারাপ করবে তো। ভাইয়া। আরেম তেকে ছেড়ে পেছন ফিরে দেখলো সুগা দাঁড়িয়ে আছে। সুগার চোখ জোড়া রক্তিম হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করেছে। সুগা, তুইও? সুগা চোখ সরিয়ে নিল, মাথা নিচু করে আস্তে আস্তে হেঁটে এসে আরেমকে জড়িয়ে ধরলো, বলল, ভাইয়া তুমি আর ভাবিপু না থাকলে আমাদের কি হতো বলো তো? ওফো, কি ছাগলের মতো ভেবা শুরু করলি তোরা? আমার ছেলে দুটো শিখছে। ওরা দুজন কান্নার মাঝেও হেসে দিল। তখন ইয়োনা পিছন থেকে এসে বলল, বাহ বাহ, আমাকে কেউ ভালোবাসে না, থাকবো না আমি এখানে, চলে যাব। সুগা ইয়োনার কান টেনে ধরে বলল, সবসময় হিংসা করিস কেন ছাগলি? ভাইয়া। কি হচ্ছে কি সুগা? স্যার ওকে, আমার বোনকে মারার এত সাহস দিল কে তোকে? আরেম সুগার থেকে ইয়োনাকে ছাড়িয়ে ওকেও জড়িয়ে ধরে নিল।
ইয়োনা নালিশ করলো সুগার নামে। মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। জিন আর শান এসে দেখলো ওরা সবাই এখানে। ও বলে উঠল, সবাই তাহলে আমাদের ভুলে গেলা? থাক শান, চল আমরা এখান থেকে যাই। না, আমরা ওখানে যাবো। তুইও তোর বাপের মতো ছেঁচড়া। জিন আর শানের কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো। শান কিছু বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে কুশের পাশে গিয়ে দাঁড়ায়। আরএম এসে জিনকে জড়িয়ে ধরে বলল, আমার বউটার কি আদর লাগবে? কি হচ্ছে কি? লজ্জা শরম কিচ্ছু নেই, সবাই আছে দেখো না। আরএম জিনকে ছেড়ে দিয়ে বলল, এভরিওয়ান, তোমরা কি কিছু দেখেছো? ওরা ওদের চোখে হাত দিয়ে রেখেছিল। ওদের দেখে কুশ আর শানও চোখে হাত দিয়েছিল, যদিও ওরা কিছুই বুঝতে পারেনি। আরএম শুনতেই ওরা সবাই মাথা নাড়ালো, যার অর্থ না। ভাইয়া, আমরা কিচ্ছু দেখিনি, তোমরা চালিয়ে যাও। সুগার বাচ্চা, আমি তোর বড় ভাই হই, সম্মান দিয়ে কথা বল। যা বাবা, আমি তোমাকে কখন অসম্মান করলাম? আর তোমার সম্মান ছিলই বা কবে, আমার মনে পড়ছে না। ভাইয়া, আমি কিন্তু আর চোখ বন্ধ করে রাখতে পারছি না, হাত ব্যথা করছে। তোমাদের কাজ শেষ করো তাড়াতাড়ি। আমারও। কত বড় ফাজিল তোরা! জিন তো পারলে মাটিতে ঢুকে পড়তো। চলো বলার সাথে সাথেই জিন দৌড়ে ওখান থেকে চলে আসলো। ইওনো সাবধানতার সাথে ফোনটা কেটে দিল। ওরা এতক্ষণ ফোনেই ছিল, সব শুনেছে ওরা। ওদের সবার চোখেই পানি, মুখে মুচকি হাসি, এমনকি জঙ্কুক আর লিসার চোখেও পানি। জঙ্কুকের এবার অপরাধ বোধটা যেন বেড়ে গেল। যারা নেই তাদেরকে নিয়ে কি কথাটাই না বলল সে। কলেজে এসে জঙ্কুকের ফ্রেন্ডদের সাথে দেখা হতে ওরা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল তাদের দিকে। শুধু কেমন আছে আর কাল কেন আসেনি এইটুকুই কথা হয়েছে তাদের মধ্যে। ওরা উত্তরে ভালো আছি আর এমনি আসেনি সেটাই বলেছে। জঙ্কুকের ফ্রেন্ডরাও বুঝতে পারলো তেরা কথা বলতে চাচ্ছে না, তাই আর কথা বাড়ায়নি। তের আজ ক্লাস করতে একটুও ভালো লাগছে না, তাই মনোযোগ দিতে পারছে না সে। ক্লাস থেকে বের হয়ে ফাঁকা করিডোর দিয়ে হাঁটছিল সে। এদিকটাতে তেমন কেউই আসে না। এদিকের ক্লাসগুলোতে ক্লাস হয় না, ভাঙা বেঞ্চগুলো পড়ে থাকে। তে আনমনে হাঁটছিল, তখন হঠাৎ পেছন থেকে জাংকুক এসে বলল, সরি। তে যেন ভূত দেখার মতো চমকে তাকিয়ে রইল জঙ্কুকের দিকে। হোয়াট? এভাবে তাকিয়ে আছো কেন? সরি কেন? আসলে আমি সেদিন ওভাবে বলতে চাইনি, রাগের মাথায় কি থেকে কি বলে ফেলছি আমি নিজেই খেয়াল করিনি, তাই সরি। ও, ইটস ওকে। আমিও সেদিন আপনাকে অনেক কিছু বলেছি, সরি। হ্যাঁ। জঙ্কুক তের কথায় অবাক হলো। ও ভেবেছিল আজতে হয়তো ওকে অপমান করবে, রেগে যাবে। জঙ্কুক তার জন্য প্রস্তুতি নিয়েই এসেছিল। তে যদি রেগে তাকে কিছু বলে তাহলে সে মুখ বুজে শুনবে, কিন্তু হলো তার উল্টোটা। তেও কিনা সরি বলল। এই মেয়ে কি দিয়ে তৈরি সেটাই ভাবছে জঙ্কুক। জঙ্কুক তের পাশে দাঁড়িয়ে বলল, চলো হাঁটি। আমার সাথে আপনি? এনি প্রবলেম? না, আসলে লিসা আপু রাগ করবে তো আপনার উপর। জঙ্কুক তের মুখে লিসাকে আপু ডাক শুনেই অবাক হলো। অন্য মেয়ে হলে লিসার নাম শুনলে 3-4টা গালি দিয়ে দিত, আর এই মেয়ে কিনা সম্মান দিয়ে আপু ডাকছে। রাগ করবে কেন? রাগ করারই কথা। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না কেউই। জঙ্কুক তের কথায় চমকালো। জঙ্কুকেরও তো তের পাশে অন্য কাউকে সহ্য হয় না। তাহলে কি ও? না, এসব কি ভাবছো? নিজেকে সামলিয়ে বলল, ও আমার বোন হয়, কাজিন সিস্টার, নট ভালোবাসার মানুষ। তে একটু চোরের মতো হেসে দাঁত দিয়ে জিভ কেটে বলল, সরি ভাইয়া, আমি জানতাম না আর কি। ইটস ওকে, চলো হাঁটা যাক। জঙ্কুক তের দিকে শান্ত চোখে তাকিয়ে কথাটা বলল। দুজন চুপচাপ হাঁটতে লাগলো, কেউ কোনো কথা বলছে না। জঙ্কুক বলল, তুমি ক্লাস না করে বাইরে কি করছো? আসলে ক্লাস করতে ভালো লাগছে না, তাই হাঁটছিলাম। আরো কিছুক্ষণ চুপ থাকার পর জঙ্কুক নীরবতা ভেঙে বলল, মন খারাপ? কই না তো। তুমি খুব চাপা স্বভাবের। তে জঙ্কুককে আজ দেখে বারবার চমকাচ্ছে। জঙ্কুক নিজে এসে সরি বলেছে, তার সাথে হাঁটছে, আবার সেদে সেদে কথাও বলছে। যে কিনা অ্যাটিটিউডের একটা বস্তা, সে এসে সরি বলেছে। এটা সত্যি অবাক করার বিষয়। তে কিছু বলল না, আরও কিছুক্ষণ হাঁটলো। ব্রেক টাইম। তে কলেজ থেকে চলে গেলে আজ ক্লাস করতেই কারোরই মন বসছে না, তাই সবাই বাসায় চলে গেল। তে আর ইয়োনা কলেজ থেকে বাসায় এসে দেখলো জিনের মা এসেছে। তারা কুশল বিনিময় করে রুমে চলে গেল ফ্রেশ হতে। জিনের মা মোটেও সুবিধার মানুষ নয়, সুযোগ পেলেই অপমান করে।
কিন্তু জিনের বাবা অনেক সহজ সরল। জিনের ভাই ইন্টার প্রথম বর্ষে পড়ে। তারা দুই ভাই বোনই। ওরা দুই ভাই বোন বাবার মতো হয়েছে, মনের মধ্যে কোনো প্যাচ নেই। তে আর ইউনা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিচে আসলো একসাথে। জিনের মা তখন সোফায় বসে কুশ আর শানের সাথে খেলছিল। আন্টি, আপনি একা এসেছেন? আঙ্কেল আসেনি কেন? আমি তো একা আসতে পারি না নাকি নাকি চলতে পারি না? তোমাদের তো এখনো দিয়ে আসা নিয়ে আসা করতে হয় বলে কি তোমরা কি আমাকেও সেরকম মনে পড়েছে নাকি? তে আর ইউনা থমথমে খেয়ে গেল। কি বলল আর কি অ্যান্সার পেল। না না আন্টি, আসলে ওটা বলতে চাইনি। বলতে থাক থাক, বুঝি আমি এসেছি আমার মেয়ের বাড়ি, তাই তোমাদের সহ্য হচ্ছে না, তাই না? তে আর ইউনা জিনের মায়ের কথায় কষ্ট পেল, কিন্তু কিছু বলল না, চুপ করেই রইল। জিন তখন রান্নাঘরে থাকায় এসব কিছুই শুনল না। বিকালে ওরা চারজন গার্ডেন থেকে খেলে বাসায় আসলো। তখন এরপর জিনের মায়ের সাথে আর তেমন কথা বলেনি, প্রয়োজন ছাড়া। রাতে কুশ আর শান ঘুমিয়ে পড়েছে। রাতে সবাই মিলে ডিনার করছে। তখন জিনের মা বলল, আরে বাবা, বলছিলাম কি, তে আর ইওনা তো বড় হয়ে গিয়েছে, ওদের বিয়ে শাদী নিয়ে কিছু ভাবছো না? তে, ইউনা আর সুগার খাবার থেমে গেল। জিন অবাক হয়ে বলল, কি সব বলছো মা? ওরা এখনো ছোট। আর কোথায় ছোট? 19 চলছে ওদের। আমার তো 17 বছরে বিয়ে হয়েছিল। চারদিকে শুনছি বিয়ের আগেই মেয়েরা কি ছিছি। আরেম চুপচাপ মাথা নিচু করে খাবার খাচ্ছিল। কিছু বলছে না দেখে সাহস পেয়ে জিনের মা বলল, আমার কাছে ভালো ছেলে আছে, যদি বলো তো। আমার বোনদের আমি এত তাড়াতাড়ি বিয়ে দেব না। ওরা নিজেরা কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে। আমার বোনদের প্রতি আমার বিশ্বাস আছে। তারা এমন কিছু করবে না যাতে তাদের ভাইদের সম্মান নষ্ট হয়। আর যদি ওরা কাউকে ভালোবাসে তাহলে আমি ছেলে ভালো হলে দেখলে সেখানেই ওদের দিব। ওদের সুখ আমার সুখ, আমার কোনো সমস্যা নেই এতে। আমি আমার বোনদের জন্য বেস্টটাই এনে দেব। আর সুগা ওদের থেকে বড়, সুগার বিয়ে না দিয়ে ওদের বিয়ের কথা কেনই বা উঠছে? আপনাকে এসব নিয়ে এত ভাবতে হবে না। ওদের জন্য ভাবার জন্য আমরা দুই ভাই আছি। আরেম আর কিছুই খেতে পারলো না, উঠে গেল। আরেম খেলো না দেখে ওরাও খেতে পারলো না, উঠে চলে গেল সবাই। জিনের মায়ের মুখটা চুপসে গেল। জিন রেগে ওর মাকে বলল, এটা কি করলে মা? ওরা এখনো ছোট আর তুমি ওদের বিয়ে দেওয়ার কথা ভাবছো? কেনই বা ভাবো তুমি, বলো? আমি তো তোর ভালোর জন্যই বললাম। মা, তোমার আর আমার ভালো করতে হবে না। আমি জানি আমার কিসে ভালো হবে, তাই এসব উল্টাপাল্টা বলে আমার সংসারে আগুন লাগিও না। কথাটা বলেই জিন রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলো আরেম বেডে মাথা নিচু করে চুপ করে বসে আছে। জিন আরেমের কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে? মায়ের কথায় কষ্ট পেয়েছো? জানোই তো মা কেমন, প্লিজ রাগ করো না। আরেম কিছু বলল না, ওভাবেই বসে রইল। জিন আবার বলল, তুমি খাওনি বলে ওরাও কেউ খায়নি। আরেম এবার একটু নড়ে চড়ে বসলো। তখনই দরজায় নক করলো তে আর ইয়োনা। ওরা ওখান থেকে উঠে দু বোন কান্না করেছে। ভাইয়া। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। ওরা দুজন ভেতরে এসে আরমের সামনে মেঝেতে বসলো। বসে একসাথে বলল, ভাইয়া, আমরা বিয়ে করব না, কখনোই না। তোমাদের ছাড়া থাকতে পারবো না আমরা। আমাদের খুব কষ্ট হবে। বাবা মাকে হারিয়েছি, তোমাদের ছাড়া থাকতে পারবো না। বলো, আমাদের কখনোই বিয়ে দিবে না? আরিম ওদের দুজনকে জড়িয়ে ধরে বলল, কাঁদছিস কেন আমার বাবুই পাখিরা? ভাইয়া, আমরা তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি তো একটুও থাকতে পারবো না, আমি তো মরেই যাব। মারবো টেনে এক চর, মরার কথা বলবি না। তে আর ইয়োনা চুপ করে বসে রইল। আরেম বলল, ছাগলের দল আমার, তোরা কাঁদছিস কেন? তোদের কি বিয়ে দিয়ে দিয়েছি আমি? তোদের বিয়ে দিয়ে এখানে রেখে দেব। এখন চল, খাবি। খাসনি কেন তখন? ভালো লাগছে না, খাবো না। সর, আমি খাবো, আমার ক্ষুধা লাগছে। ওরা সরল না, ওভাবেই বসে রইল। আরেম জিনকে ইশারা করলো। জিন ইশারা বুঝতে পেরে চলে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো জিন। খাবার রেখে আবারও চলে গেল। আরেম ওদেরকে সোফায় বসিয়ে বলল, আমার আরেকটা ছাগল কই? তখন দরজার সামনে জিন আর সুগা দাঁড়িয়ে বলল, ভাইয়া, তুই আমাকে ছাগল বললি? কই, কখন, কোথায়, কিভাবে? আরেমের কথায় ওরা ফিক করে হেসে দিল। আরেম ওদের হাসি মাখা মুখ দেখে শান্তি খুঁজে পেল। ওদেরকে খাইয়ে দিতে লাগলো আরেম। আমাকে দিবা না? যাত্তেরি, তোমাকে দেইনি, আসো। এমনি বলো কেন? যাও, খাবো না। তুমি রাগ করলা শোনা? না।
জিন আর কিছু বলতে পারল না, তার আগে আরএম মুখে খাবার ঢুকিয়ে দিল। জিনের চোখ বড় বড় হয়ে গেল। ওরা তিনজন তো হেসে গড়াগড়ি খাচ্ছে। চারিদিকে কৃত্রিম আলোয় ভরপুর। রাতের বেলাতেও রাস্তায় গাড়ির ভিড়। আজ আকাশটাতে চাঁদ তারা নেই বললেই চলে, মেঘের কারণে ঢেকে আছে। জংকুক এগুলো বারান্দায় দাঁড়িয়ে দেখছে আর স্মোক করছে। তখন ওর ফোনে কল আসলো। হাতে নিয়ে দেখলো ফোনের স্ক্রিনে কলিজা নামটা লেখা। জলজল করছে। তখন মুখে একটা হাসি ফুটলো। সিগারেটটা ফেলে দিয়ে ফোন রিসিভ করে কানে ধরলো। জংকুক কিছু বলতে না দিয়ে ও পাশ থেকে বলা শুরু করলো, এতক্ষণই লাগে আমার ফোন রিসিভ করতে? তুই কোন দেশের প্রেসিডেন্ট যে তোকে মনে রাখতে হবে? আমি আবার কি করলাম? তুই ফোন লাউড স্পিকারে দিয়ে কথা বলছিস কেন? এটা আমার পছন্দ না, জানিস না? আর যদি এমন করিস তাহলে আমাকে আর ফোন দিবি না তুই।